দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। মালয়েশিয়ায় উদ্বোধন করা হলো পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টার। শুক্রবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এই আয়োজন করা হয়। ভার্চুয়ালি উপস্থিত থেকে সেন্টারটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ফিতা কাটেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা এবং কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বান্ধব নীতি অনুসরণ করছেন। তারই উদাহরণ এই উদ্যোগ। জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ধারণার আদলে পাসপোর্ট এবং ভিসা সেবা সহজ ও দ্রুত করতে নিয়োগ দেওয়া হয়েছে একটি আউটসোর্সিং কোম্পানি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকের হয়রানি বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। পরে ভার্চুয়ালি সার্ভিস সেন্টারটি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাক্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যরা। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির নেতা জহিরুল আলম তরুণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মমিনুল হক। SM কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নেতা M নাজমুল হুসাইন, মীর হোসেন মীর, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন চৌধুরী ডালিম সহ অনেকে। এ সময় বক্তারা 7 জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান। দেশের মধ্যে যে সমস্যা চলতেছে, কারা বেঈমান, কারা দলের জন্য কাজ করে, তাহলে ঘরে বসে থাকেন আর রাস্তা বাহরাইনে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় শ্রমিক দল বাহরাইন শাখার উদ্যোগে আয়োজিত হয় এই বিক্ষোভ ও আলোচনা সভা। এ সময় 7 জানুয়ারি নির্বাচনকে ডামি নির্বাচন বলে আখ্যায়িত করেন বক্তারা। বলেন, একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এই নির্বাচন কখনোই মেনে নেবে না দেশের সাধারণ জনগণ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ও বেগম জিয়ার সুস্থতা চেয়ে করা হয় বিশেষ মোনাজাত। সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক উপদেষ্টা মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ সহ অন্যান্যরা। এই নির্বাচনকে আমরা দেশবাসী সহ সকলকে প্রত্যাখ্যান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই নির্বাচন মানি না, মানব না এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের আগামী দিনের নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সভা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দল। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে হয় এই বৈঠক। এ সময় কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে 7 জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। বৈঠকে 15 সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেত্তে ব্রোস গোল্ডিং। আরও 10 সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাথে ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দফতর ব্যবস্থাপনা উপকমিটির সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মিডিয়া উপকমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী। ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জিয়াউদ্দিন, সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান, মহিবুল হাসান চৌধুরী নওফেল। হরতাল আন্দোলনের মোর্চে ধরা হাতিয়ার। তাই ভোটের দিন এই হাতিয়ার কোনো কাজে আসবে না। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, একতরফা নির্বাচন নয়, একতরফা বিরোধিতা চলছে। তাই নির্বাচনের দিন অপশক্তি যাতে সহিংসতা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। ভোটের হার সন্তোষজনক হবে বলেও আশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল, যেখানে উঠে আসে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়। পরে দলের ঢাকা জেলা অফিসে OIC প্রতিনিধি দলের সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে ক্ষমতাসীন দল। সব মিলিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, আসছে নির্বাচনে কমনওয়েলথ 17 জন পর্যবেক্ষক পাঠাবে, যা দেশের জন্য আনন্দের খবর। কমনওয়েলথ টিম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রশংসা।
নির্বাচনের দিন হরতাল ডাকলেও এই পুরনো হাতিয়ারে কোনো লাভ হবে না বলে জানান ওবায়দুল কাদের। কোনো অপশক্তি যেন নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর কোনো প্রকার হামলা, সংঘাত, সহিংসতা করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। সহিংসতা করলেও বিএনপির উপর কোনো নিষেধাজ্ঞা আসছে না কেন, সে বিষয়ে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। এই মর্যাদারা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি। সামনে লাভ হবে এমন আশা করে যা ওয়ান সাইডেড ইলেকশন না, এখানে যেটা হচ্ছে সেটা হবে ওয়ান সাইডেড অপোজিশন, বিরোধিতা, ওয়ান সাইডেড বিরোধিতা। আগামী সংসদে কারা বিরোধী দল হবে নির্বাচনের ফলাফলই তা নির্ধারণ করবে বলেও জানান তিনি। সেটা জনগণের স্বতঃস্ফূর্ততা আছে, আমরা ভালো আসনি পাব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিদেশিরা চাইলে যে কোনো ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না, নিরাপত্তা এবং দূরত্বের কথা মাথায় রেখে এমন ভাবনা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সড়কপথে হোটেল সোনারগাঁ থেকে 2 ঘন্টার দূরত্বের মধ্যে থাকা কেন্দ্রগুলোয় যেতে পারবেন পর্যবেক্ষকরা। এর বাইরে ঢাকার সাথে বিমান যোগাযোগ আছে এমন জেলাগুলোয় যেতে পারবেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 127 বিদেশি পর্যবেক্ষক ও 73 সাংবাদিক পেয়েছেন ইসি নিবন্ধন। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই। বিএনপি অংশ না নেওয়ায় শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও 4 সদস্যের বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর 12 জন ছাড়াও ঢাকায় ব্রিটিশ হাইকমিশন, জাপান ও রাশিয়া দূতাবাস এবং কমনওয়েলথ সদর দপ্তরের প্রতিনিধিসহ 127 জন পর্যবেক্ষক থাকছেন এবারের নির্বাচনে। এ পর্যন্ত 60 জন বিদেশি অবজারভার এক্সপার্টস এসে পৌঁছেছেন এবং সর্বমোট 127 জনের আসার কথা এবং এছাড়া 73 জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। তবে ভোট দেখতে আসা বিদেশিরা ইচ্ছেমতো কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না। নির্বাচন কমিশন ও সরকার নিরাপত্তাজনিত কারণে ঢাকার আশপাশের জেলাগুলোতেই তাদের পাঠাতে আগ্রহী। এর বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও যশোর সহ যেসব জেলায় বিমান যোগাযোগ আছে ঢাকার সাথে সেগুলোতে যেতে পারবেন বিদেশিরা। প্লেন আছে বা আমাদের উড়োজাহাজের যে সংযোগ আছে, চিটাগাং আছে, সিলেট আছে, রাজশাহী বা সৈয়দপুর এগুলো আছে, সেইখানে আমরা তাদেরকে অফার দিতে পারি বা আমরা তাদের অপশনসগুলো দিতে পারি যে সমস্ত জায়গায় তোমরা যেতে পারো। আর ঢাকায় যে কেন্দ্রগুলো আছে সেগুলো তো তারা কিছু দেখবেই। আর ঢাকার থেকে যদি সেন্টার করি আমরা, সেই সোনারগাঁকে সেন্টার করি, তাহলে এটা 2 ঘন্টার রেডিয়াসে যে জায়গাগুলো আছে, অর্থাৎ 2 ঘন্টাতে যাবেন, 2 ঘন্টাতে আসবেন এবং ইলেকশন অবজার্ভ করবেন, সেইগুলো আমরা একটা রুট প্ল্যান আমরা অল্টারনেটিভস তাদেরকে আমরা দিতে পারি। প্রশ্ন ছিল বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে। সরাসরি উত্তর না দিলেও তাদের আবাসন, স্থানীয় যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি সরকার দেখভাল করছে বলে জানিয়েছেন সচিব। ইনস্টিটিউশনস থেকে যারা এসেছে তারা তো নিজেদের খরচপাতি নিয়েই এসেছে, তাই না? যেমন কমনওয়েলথ তারা তো করবে বা এনডিআই বা ইইউ। আমাদের ইলেকশন কমিশনও যখন যায় সেখানে তখন তারা লোকাল হসপিটালিটিটা দেয়, তো আমরাও এটা রেসিপ্রোকেট করছি বা ইলেকশন কমিশন সেটা রেসিপ্রোকেট করছে। সুতরাং এটা এক্স্যাক্ট খরচ বলা যাবে না। কমিশন বলছে ভোটার উপস্থিতি সন্তোষজনক হলেই নির্বাচন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলতে পারে বিদেশিদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের জনগণই নির্বাচন করবে সরকারের ভবিষ্যৎ। আমরা ধারাবাহিকভাবে বলে আসছি বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়েছিল, আমার আগে যিনি ছিলেন তিনিও এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সুতরাং এই ইস্যুতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই।
গেল 24 ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে 125 ফিলিস্তিনির, আরও 3 শতাধিক আহত। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানায়, গাজা জুড়ে হামলা ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। দিনভর তাণ্ডব চালানো হয়েছে খান ইউনিসে। বেশ কিছু আবাসিক ভবনে ছোড়া হয়েছে বোমা। খান ইউনিসে একদিনে প্রাণ হারান 32 জন। এছাড়া ভারী বোমা বর্ষণ হয়েছে রাফা এলাকায়। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগ্রাসনের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোয় বেড়েছে আহতদের ভিড়। আইসিইউতে নেই তিল ধারণের ঠাঁই। চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে 22,438 ফিলিস্তিনের, যা গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় 1%। গোপনে ফিলিস্তিনিদের আফ্রিকার দেশ কঙ্গোয় পাঠানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটিরই একটি গণমাধ্যম। মন্ত্রিসভার এক সদস্যের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, কঙ্গো ছাড়াও আফ্রিকার আরও কয়েকটি দেশের সাথে চলছে আলোচনা। সম্প্রতি নেতানিয়াহু সরকারের 2 মন্ত্রী গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কথা বলায় পড়েছে আন্তর্জাতিক মহলের ব্যাপক সমালোচনার মুখে। প্রায় 3 মাস যাবৎ লাগাতার ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ। বিপুল মানুষের মৃত্যুর পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত 23 লাখ বাসিন্দার প্রায় সবাই। নেতানিয়াহু প্রশাসনের এমন বর্বরতায় অভিযোগ উঠেছে, হামাস নয় বরং গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই তাদের লক্ষ্য। অবশ্য জাতিগত নিধনের এই দায় বরাবরই অস্বীকার করছে তেল আবিব। এবার ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিল তাদেরই গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, গোপনে ফিলিস্তিনিদের কঙ্গোয় পাঠানোর তোড়জোড় শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি। তাদের দাবি, এরই মধ্যে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাজিও হয়েছে মধ্য আফ্রিকার এই দেশ। আলোচনা হচ্ছে আফ্রিকার আরও কয়েকটি দেশের সাথেও। সম্ভাব্য তালিকায় আছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবও। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই নাকি দিয়েছেন এই বার্তা। যদিও প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। কয়েকদিন আগেই ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার মন্তব্যে পড়েন আন্তর্জাতিক মহলের তোপের মুখে। এমনকি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাদের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে। প্রতিবাদ জানিয়েছে ফ্রান্সও। বাধ্য হয়ে নেতানিয়াহু প্রশাসন জানায়, মন্ত্রীরা যা বলেছেন তা তাদের ব্যক্তিগত মত। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য, 11 কোটির বেশি বাসিন্দার কঙ্গোয় মোট জনসংখ্যার 52% দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। রাজনৈতিক সংঘাতে জর্জরিত দেশটির সমাজেও রয়েছে ব্যাপক বৈষম্য। এর আগে ইসরায়েলি আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে পশ্চিম তীর জেরুজালেম ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলেন বহু ফিলিস্তিনি, যাদের কেউই আর নিজ ভূমিতে ফিরতে পারেননি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।